ঠাসা থাকে। কিন্তু রাত ১২টার পর সেইখানে এমন এক নীরবতা নেমে আসে, যেন পুরোটা জায়গাটা শ্বাস নিতে ভুলে যায়। সেইখানে থাকে কামাল নামের এক কলেজের ছাত্র। পরীক্ষার সময় পড়াশোনা করে সে প্রায় গভীর রাতে বাসায় ফিরত। এক রাতে হঠাৎ সে লক্ষ্য করে গলির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট ছেলের মুখটা কোনো উত্তর অদ্ভুতভাবে ফ্যাকাশে কামাল ডাক দেয়, কিন্তু ছেলেটা কোনো উত্তর দেয় না। কাছে যেতেই ছেলেটার মাথা ধীরে ধীরে ঘুরে যায় আর চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়, তাকিয়ে থাকে। ঠিক তখনই পাশের এক পুরানো বাড়ির জানালা থেকে ভেসে আসে শিশুর কান্না। পরের দিন জানা যায় সে বাড়িতে আগুন লেগে বহু বছর আগে একটি শিশু মারা যায়। এরপর থেকে নাকি ওই গলিতে রাতে শিশুটাকে দেখা যায়। আমরা অনেক সময় আমরা বেশিরভাগ যুবকেরা বিশ্বাস করি না যে ভূত বলতে কিছুই নেই। আবার অনেক সময় বলি ভূত বলতে কিছু আছে। এই বিশ্বাসগুলো আমরা অনেক সময় করি না। আবার অনেকে এই কথাগুলো বললে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করে আ কথাগুলো বলি। কিন্তু এটা একদমই ঠিক না। দেখুন, যাদের জীবনে ঘটেছে এই ধরনের ঘটনাগুলো, তারাই বলতে পারবে। তারা ছাড়া আর কেউ এ ধরনের ঘটনা বলতে পারবে না। যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আজকে আমি এমন গল্প আপনাদেরকে শোনাবো যে গল্পটা হচ্ছে বাংলাদেশের বাস্তব ভিত্তিক। কোনো এখানে আপনাকে গল্প শোনানো হচ্ছে না। আপনাকে বাস্তব যেগুলা বাংলাদেশে ঘটেছে ভূতের গল্পগুলো, এই ভূতের গল্পগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা কেউ স্কিপ করবেন না। এই গল্প শেষে মজা আছে এবং কি আপনারা খুব মজা পাবেন। এটা মনে রাখতে হবে, হ্যাঁ? আমরা অনেকে অনেক ধরনের গল্প আমরা পছন্দ করে থাকি। কিন্তু আসলে বাস্তব ভিত্তিক হচ্ছে অন্যরকম। আমরা যে ধরনের ভূতের কথা বললে, একটা ছেলে থেকে ভূতের ঘটনাগুলো বলার পরে ওই ছেলেটা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। কিন্তু আসলে পুরানো ঢাকার যে ঘটনাটা ঘটছে, একজন পুরানো ঢাকার বেশিরভাগই মানুষ গাদাগাদি করে থাকে সেইখানে। এমনও আছে একটা বিল্ডিং এ একটা রুমের ভিতরে ১০ জন ১৫ জনও ঘুমায়। অলিতে গলিতে যে যেখানে পায় একটা বাসায়, তারা সেভাবে দিন কাটায়। রাত যখন আ গভীর হয়েছে, একটা ছেলে সে প্রাইভেট পড়ায়। তো সে গভীর রাতে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু ওই রাস্তায় দিনের বেলা যে জ্যাম-জট লেগে থাকে, কিন্তু রাতের বেলা তা না। ওই লোকটা দেখতে পায় একটা ছোট বাচ্চা বসে, বসে কান্না করতেছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে বা অথবা বসে, বসে কান্না করতেছে। কিন্তু ভয়ংকর একটা ব্যাপার হচ্ছে, ওই লোকটাকে ওই স্টুডেন্টটা ডাক দিয়েছে, কিন্তু ওই ছেলেটা আসে না। ওই ছেলেটার কাছে যাওয়ার পরে ওই লোকটা ওই ভূত, ওই ছোট বাচ্চাটি চোখগুলো ঘুরে গেছে, মাথাটা ঘুরে গেছে, চোখগুলো ভয়ংকর হয়ে গেছে, চেহারাটা কেমন হয়ে গেছে। এক অদ্ভুত চেহারা হয়ে গেছে। এটা দেখার পরে বেশিরভাগই আমরা মানুষরা যখন এই ধরনের ভিডিওগুলো দেখি বা আমরা শুনি এই ধরনের কথাগুলো আমরা বিশ্বাস করতে চাই না।
কিন্তু সত্যি কথা পৃথিবীতে এই ধরনের ঘটনা এভেইলেবল হচ্ছে। ঢাকার বাইরে পুরো অল বাংলাদেশে। বেশিরভাগ হচ্ছে গ্রামভিত্তিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোতে গ্রামে সমস্যাগুলো এভেইলেবল হচ্ছে। যেমন গ্রামে রাতের অন্ধকারে বেশিরভাগ তালগাছ, বটগাছে এই ভূতের কাহিনীগুলো বেশি ঘটে। ঠিক আছে? আর যেখানে শ্মশানের থাকে, শ্মশান ঘাট হিন্দুদের যেখানে পোড়ানো হয়, সেইখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। কিন্তু এভেইলেবল হচ্ছে। যারা বিশ্বাস করে না, যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে নাই, তারা বিশ্বাস করবে না। যাদের সাথে ঘটছে তারা বুঝে। হুম? কিন্তু যারা ভীত স্বভাবের মানুষ, তাদের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটছে। কিন্তু যারা সাহস যাদের আছে, তাদের সাথে ঘটতে গিয়েও এই ঘটনাগুলো খুব কম ঘটে। যারা ভয় পায় না। আর যারা ভয় পায় তাদেরকে খুব অ্যাটাক করে ভূতে বেশি। এজন্য অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি। আসলে সত্যি কথা বাংলাদেশে ভূত আছে মানে জিনটা। এমন ভয়ংকর ওই ছেলেটা যখন ওই বাচ্চাটিকে ধরার পরে ওই ছেলেটার শরীরটা থরথর করে কাঁপতেছে। আর বাচ্চাটি উধাও হয়ে গেছে। এবং কি ওই লোকটা ওখানে ভয়ে কাতরাচ্ছে দাঁড়িয়ে। সে যে দৌড় দিবে তার শরীরে কোনো ধরনের শক্তি পাচ্ছে না। এবং কি পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতেছে। রাত তখন ২টা বাজতেছে। তো এই হচ্ছে অবস্থাগুলো। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এটা বিশ্বাস করতে হবে। দেখুন, যারা এই ধরনের কাজগুলো রাতে বেশিরভাগই চলাফেরা করে তাদের সাথে এই ধরনের কাজগুলো হয়ে থাকে। বিশ্বাস করবেন না, ওই লোকটার অবস্থা কেমন হয়েছে, ওই লোকটা যখন বলেছে যে, "আমি প্রায় ৬ মাসের মতো অসুস্থ ছিলাম। ঠিকমতো খাওয়া-দাওয়া, ঘুমাতে পর্যন্ত পারেনি। শেষ পর্যন্ত তার নিউরো প্রবলেম হয়ে গেছে। মাথায় সমস্যা হয়ে গেছে।" এ হচ্ছে অবস্থা। তো যারা রাতে চলাফেরা করে তারা অনেক কিছু দেখতে পারে। হুম? তারা অনেক কিছু দেখতে পারে। আর যারা চলাফেরা করে মানে সাহস আছে তাদের ক্ষেত্রে একটু আলাদা আনকমন। যারা একটু ভীত স্বভাবের মানুষ তাদের ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে। সবার ক্ষেত্রে এরকম হয় না। ঠিক আছে? তারপর ওই ছেলেটি যে বর্ণনাটা করেছে যে, "আমি ওখান থেকে যাওয়ার পরে আমি যখন চোখটা বন্ধ করে ঘুমাতে যাই তখনই ওই ভূত, ওই লোকটা আমাকে ভয়ংকরভাবে অ্যাটাক করে। যে আমাকে ধরে, কাঁদতেছে, আমাকে উঠায় নিয়ে যাচ্ছে বিছানা শুদ্ধ, জানালা দিয়ে বের করে নিয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। ভাবা কি ভয়ংকর! যারা এই ধরনের সিচুয়েশন এ পড়ছে তারাই একমাত্র বলতে পারবে। এই ছাড়া কেউ আর বলতে পারবে না। এই ভূতিক এগুলা অনেকে বলে যে আমরা কাহিনীগুলো বানাই। না, এটি বাস্তব ঘটনা। বাস্তবতার সাথে এটির মিল আছে। আমরা এমন কোনো কিছু বানাই না যেটা মানুষের সাথে অমিল থাকবে। যেটা বাস্তব ভিত্তিক ধরেন গল্পগুলো আমরা
এগুলা খুঁজে, খুঁজে এনালাইসিস করে তারপর আমরা এটি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এই হচ্ছে অবস্থা। দর্শক, এত ভয়ংকর ব্যাপার যে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তারাই বলতে পারবে। এই ছাড়া আর কেউ এই ধরনের ঘটনা বলতে পারবে না। জীবনে, মানুষের জীবনে যে কতটুকু ঘটনা, কতটুকু এই ধরনের ঘটনা হচ্ছে, ওই ছেলেটা শুকায় গেছে, খেতে পারে না। তার সামনে ওই বাচ্চা ছেলেটি ঘুরে। তো ওই ছেলেটা যখন এনালাইসিস করে দেখেছে আসলে এই ঘটনাটা কেন ঘটেছে তার সাথে। পরে ছেলেটা জানতে পারে যে বিল্ডিং থেকে কান্নার শব্দটা আসতেছে, সেই বিল্ডিংয়ে বহু বছর আগে একটা বাচ্চা মারা গেছে। ওই বাচ্চার জানাজার সালাত ঠিক মতোই হয় নাই। এইজন্যই যে জিনগুলো আছে, ভূত, এরা এদের বেলে এরা বেলে তাকে এভাবে হয়ে গেছে। আমরা যতটুকু বিশ্লেষণ করেছি, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে। তো দর্শক, কি ভয়ংকর ব্যাপার! এই লোকটা যদি, এর অবস্থা যদি এরকম হয়ে যায়, তাহলে আর মানুষগুলো কোথায় যাবে? মজার বিষয় হচ্ছে যখন ওই ছেলেটা ওই ছোট্ট বাচ্চাটিকে, ভূতটিকে দেখার পরে ওইখানে এমন একটা সাউন্ড হচ্ছে, এমন একটা মনে হয় ওই লোকটির শরীর স্থর, স্থর করে কাঁপতেছে। এমন অবস্থা হয়ে গেছে এবং কি ওই লোকটা যে মুখ দিয়ে একটা কথা বলবে অথবা দৌড় দিবে, তার ওই সেন্সটুকু সে হারিয়ে ফেলছে। ওই শক্তিটুকু সে হারিয়ে ফেলছে। তাহলে এই ধরনের যারা খারাপ জিনগুলো, ভূতগুলো আছে, এরা মানুষের ক্ষতি করতে চেষ্টা করে। আমরা যতটুকু জানি। তো এই বিষয়গুলো আসলে যারা ফেস করেছে, তারাই জানে কতটুকু ভয়ংকর হতে পারে। হুম? আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। ওই লোকটা যে রাস্তা পার হয়ে এক সাইড থেকে অন্য সাইডে যাবে, সেই সেন্সটুকুও তার নাই। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে মানুষের সাথে মানুষের এই ধরনের ঘটনাগুলো হয়, মাথা ধীরে, ধীরে ওই লোকের আবার ঘুরতে থাকে। সে সেন্সলেস হয়ে যাওয়ার মতো হয়েছে। কিন্তু ওই যে ছোট বাচ্চাটির চেহারা অদ্ভুত ফ্যাকাশে, ফ্যাকাশে হয়ে গেছে। গলিটা যেন মানুষের ঠাসাঠাসি করে ওখানে থাকতো আর সেইখানে রাতের বেলা খুব ভয়ংকর হয়ে যায়। এমন অবস্থা হয়ে গেছে। এবং পুরনো বাড়ির জানালা থেকে ভেসে আসে শিশুর কান্না। হুম, পরের দিন এরকম অনেক লোককে বলাবলির পরে তারা শুনছে যে আমরা বহু বছর আগে এই ধরনের কাহিনী হয়েছে, এই ঘটনাগুলো ঘটছে, এতটুকু তারা জানে। আবার শুনছে অনেকে বলতেছে যে সে বাড়িতে আগুন লেগে বহু বছর আগে একটি শিশু মারা গেছে। হয়তোবা তার জানাজা দেওয়া হয় নাই। মানে এটা একক ব্যক্তি না। ওইখানে আশেপাশের অনেক লোকে এই কথাগুলো বলেছে। যারা সংবাদ উপস্থাপন করে বা যারা শুনেছে, তারা এই বিষয়গুলো একটু ভালো মতো জানে। তো একেকজনে একেকজন বা একেকটা ভাবে উপস্থাপন করেছে, এনালাইসিস করেছে। এ হচ্ছে অবস্থা। তো এটি হচ্ছে আসলে বাস্তবতা।
হুম, আমরা এতটুকু জানি যে একটা মানুষ মারা গেলে তাকে সুন্দর করে গোসল দিতে হবে। সুন্দর করে আতর গোলাপ দিয়ে পাক পবিত্র করে জানাজা সালাত দিতে হয়। হুম। কিন্তু আমরা বিশ্বাস করি না যে আমাদের ধর্মে যে সে ভূত হয়ে যাবে, জিন হয়ে যাবে না। কিন্তু এখানে হিন্দুদের ধর্মীয় রীতি অনুযায়ী যদি তাদেরকে সমাপ্ত না করে, তাহলে নাকি ভূত হয়ে যায়। এটা তাদের বিশ্বাস। তো এইখানে হচ্ছে অবস্থা। তো আমরা আরো জানবো এরপরে চলে যায় গাজীপুরে এক জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া নির্জন সড়কে। এই রাস্তার দিনে খুব সাধারণ মনে হলেও রাত হলে কেউ একা যেতে চায় না। সেইখানে নিয়মিত নাইট ডিউটি করতেন সেলিম নামের এক নিরাপত্তা কর্মী। প্রায় তিনি দেখতেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক তাকে হাত নিয়ে ডাকছে। কাছে গেলে লোকটা হঠাৎ মিলিয়ে যায়। এক রাতে সাহস করে তিনি থেমে যান। তখন দেখেন লোকটা দাঁড়িয়ে নেই, বরং রাস্তার উপরে বসে আছে, মাথা নিচু করে। হঠাৎ লোকটার মাথা তুলতেই দেখা যায় মুখটা নেই, শুধু কালো ফাঁকা জায়গা। সেলিম অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা জানায় এই জায়গায় এক বৃদ্ধ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার লাশও নাকি ঠিকমতো দাফন হয়নি। এই ঘটনাটা হচ্ছে গাজীপুরে। একজন নাইট ডিউটি যারা করে, নাইট ডিউটি মানে দারোয়ানের কথা, পাহারা দেয়। গাজীপুরে গভীর জঙ্গলের ভিতর দিয়ে নির্জন সড়কে, মানে এমনও কিছু সড়ক আছে যে সড়কগুলো গভীর জঙ্গলে দিয়ে রাস্তা বানিয়েছে। সেই জঙ্গল দিয়ে মানুষ যাতায়াত করে, রাস্তাঘাট চলে, বাস চলে, ট্রাক চলে, সব চলে। কিন্তু ওইখানে দারোয়ান যারা পাহারা দেয়, এর সাথে ঘটনা। একে প্রায় প্রতি রাতে যখন তার রাতের বেলায় ডিউটি পড়ে, একটা বৃদ্ধ লোক তাকে ডাকে। তো সে যে যাইতো, যাওয়ার পর আসতে সে বাতাসের সাথে মিলে যেত, আর দেখা যেত না। এই লোকটাকে প্রায় সময় রাস্তার মাঝখানে যায় দাঁড়িয়ে ডাক দিত, সে মিলে যেত। এইরকম ঘটনা হচ্ছে। তো এটা এরকম যখন এই ঘটনাগুলো ঘটতেছে প্রায় তার সাথে, একদিন সে কি করছে, চিন্তা করছে এবার সাহস করে যা ওরা খপ করে ধরে ফেলবে। এরকম অবস্থা। তো যারা নাইট ডিউটি করে তারা একটু ভয়ভীত খুব কম পায়। এমনকি মজার বিষয় হচ্ছে দিনের বেলা জায়গাটা একটু জমজমাট, কিন্তু রাতের বেলা কেউ সাহসও পায় না ওইখান দিয়ে যাওয়া আসা করার জন্য। কিন্তু যাই হোক, এই ঘটনা, ওই দারোয়ানের নাম হচ্ছে সেলিম। হুম, সেখানে সে নিয়মিত নাইট ডিউটি করতেন, নিরাপত্তা কর্মী। প্রায় তিনি দেখতেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে এক বৃদ্ধ লোক। দেখুন, তো এই ধরনের লাশ তো অনেকে বলতেছে যে এখানে হিন্দুরা ছিল। এই এই জায়গাটা এমনি ভয়ংকর, গাছ-গোছরা থাকার কারণে অনেকে এই ধরনের কথাগুলো তারা বলতেছে, বলতে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে যখন তারা বারবার এনালাইসিস করে দেখেছে যে এটা কেন হচ্ছে? কিছু স্থানীয় লোক তারা অনেক পুরাতন, তারা অনেক বছর ধরে থাকতেছে। তারা বলতেছে যে এখানে আরো কিছু ঘটনা হচ্ছে। বহু বছর আগে একজন বৃদ্ধ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার লাশটা সঠিক মতো দাফন করা হয় নাই দেইখা এরকম করতেছে। যে কথাটা বলেছে এর কথাই নাকি বাস্তব।
সে বেলে নিজ চোখে দেখেছে। এখন এটা কতটুকু বাস্তব এটা আমি জানি না। কিন্তু ওই সেলিম অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা জানান ওই জায়গায় এক বৃদ্ধ পথ দুর্ঘটনা মারা যাওয়ার পরে সঠিকভাবে মুসলমান রীতি-নিয়ম অনুযায়ী তাকে দাফন না করার কারণে ওই লোকটা ভূত হয়ে মানুষকে ডিস্টার্ব করা শুরু করেছে। এ হচ্ছে ব্যাপার। এটা আমি বুঝি না। কিন্তু সবচেয়ে ঘটনাটা হচ্ছে যে লোকটা প্রতিদিন নিরাপত্তা কর্মী সে ভয় পাইত না। যখন যেদিন তাকে সাহস করে ধরতে গেছে, তখনই সে এমন একটা অদ্ভুত সাউন্ড, অদ্ভুত একটা কিছু দেখেছে। দেখার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। যেমন সিলেটের পাহাড় আর চা বাগানের কথা আগেও শুনেছি, কিন্তু এই ঘটনা একটু আলাদা। এক তরুণ দম্পতি হানিমুনে গিয়েছিল একটি নির্জন রিসোর্টে উঠে। রাতে হঠাৎ তারা শুনতে পায় পাশের ঘরে কেউ হাঁটছে, যদিও রিসোর্টটা ফাঁকা ছিল। আয়না তাকিয়ে মেয়েটি দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। ঘুরে থাকতেই কেউ নেই। ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু আয়না প্রতিফলন এখনো রয়ে যায়। ভয়ে তারা রাতে রিসোর্ট ছাড়ে। পরে জানা যায় ওই জায়গায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আর তার স্বামীকে আর তার স্বামী নাকি আজও তাকে খুঁজে বেড়ায়। একজন লোক চা বাগানে ঘুরতে গিয়েছে, তো রাতে তারা স্বামী-স্ত্রীর রিসোর্টে মানে থাকতে গিয়েছে। ওই রিসোর্টের ওইখানে নাকি তারা যখন মহিলাটি রয়েছে, আয়নার দিকে তাকিয়ে পাশের ঘরে একটা শব্দ হচ্ছে। তো সে আয়নার দিকে তাকিয়ে দেখে তার পিছনে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। পরে তাকানো, পরে আর কোনো কিছু নেই। পরে রাতের বেলা তারা রিসোর্ট ছেড়ে চলে যায়। পরে শুনতে পায় নাকি ওখানে একজন মহিলা মারা গিয়েছে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তার স্বামী আদৌ পর্যন্ত তাকে খুঁজে বেড়ায়। এ হচ্ছে অবস্থা। চট্টগ্রামে পাহাড়ি রাস্তায় শুধু সুন্দরই নয়, ভয়ঙ্কর এক বাস হেলপার বলেছিল গভীর রাতে পাহাড়ি বাঘ গোড়ায় সময় সেই পাহাড়ের উপরে দেখে রাস্তার উপর দাঁড়িয়ে আছে একদল মানুষ, কিন্তু কাছে গেলে তারা কুয়াশার মতো মিলিয়ে যায়। এক রাতে বাস থামাতে হঠাৎ বাসের পেছনের সিটে ভিজে চুলের এক নারী বসে পড়ে। বাস চলতে শুরু করতেই নারীটি ফিসফিস করে বলে, আমার স্টেপসে চলে গেছে। পেছনে তাকাতেই সিট খালি, কিন্তু পুরো বাসে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়ে। একজন হেল্পার বলেছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টিলার উপরে তারা বাস চালায় রাতের বেলা বেশিরভাগ। হঠাৎ করে মাঝে মধ্যে অনেকগুলো লোক মেইন রাস্তার উপর পাহাড়ের উপরে তারা গাড়িটা থামাতে চায়, গাড়ি থামালে তারা কুয়াশার সাথে মিলে যায়। কি ভয়ঙ্কর ব্যাপার। তারপরে যা হচ্ছে, একদিন রাত তারা গাড়ি থামানোর পরে মিশে যায়, কিন্তু তাদের গাড়ির ভিতরে কিভাবে ওই ভূতগুলো ঢুকে গিয়েছে। ভূতগুলো ঢুকে যাওয়ার পরে তারা দেখতে পায় একজন মহিলা বসে আছে চুল ছেড়ে দিয়ে, সাদা কাপড়, কালো ভয়ঙ্কর চেহারা। পরে যখন কাছে গিয়ে দেখতে পায় সিট খালি, এমনকি কাঁচা মাটির গন্ধ, মাটি-সাটি সব এখানে পড়ে আছে। এ হচ্ছে অবস্থা। গ্রামের গ্রামের দিকে গেলে গল্পগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কুষ্টিয়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে আছে, যেখানে সন্ধ্যার পর আলো জ্বলে উঠে। গ্রামের এক কিশোর সততা যাচাই করতে যায়। সে দেখে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। সবাই পানির দিকে তাকিয়ে। হঠাৎ তারা একে একে পানিতে নেমে যায়, কিন্তু কেউ ভিজে না। কিশোরের নাম ধরে ডাকে, কেউ একজনও আসে না।
সে পালিয়ে বাঁচে কিন্তু সে ডাক আজও তার কানে আছে। কি ভয়ংকর ব্যাপার! এই ঘটনাটি কুষ্টিয়াতে হয়েছে। মানি এই হচ্ছে অবস্থা কুষ্টিয়ার ঘটনাগুলো। আমরা আজকে অনেকগুলো এপিসোড একসাথে বলতেছি যেন আপনারা বোরিং ফিল না মনে করেন। খুবই সুন্দর, সুন্দর আপনাদের জন্য এপিসোডগুলো আমরা তৈরি করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে অবস্থা। রাজশাহীর এক পুরানো কলেজ হোস্টেলে রাত হলে দরজা নিজে নিজে খুলে যায়। এক ছাত্র জানায় গভীর রাতে কেউ তার কানের কাছে ফু দেয়। সে ঘুম ভেঙে দেখে তার বিছানায় পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি। আলো জ্বালাতে সবই উধাও। পরে জানা যায় ওই হোস্টেলে এক ছাত্র আত্মহত্যা করেছিলেন। রাজশাহী এক ইউনিভার্সিটির পুরানো মানি যা হল আছে সেইখানে রাতের বেলা বেশিরভাগই দরজা লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক খুলে যেত। এবং কি এক ছাত্র বলেছে যে তার কানের ভিতরে কেউ ফু দিত এবং কি তার ঘুম ভেঙে যেত। সে তাকালে একজন ভয়ঙ্কর উম ভূতের মতো শাড়ি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। ছেলে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর। তো এটা সবাই বলতেছে অনেক বছর আগে, ধরেন ২০-২৫ বছর আগে একটা ছেলে ওখানে সুসাইড করে মারা গেছে ফাঁসি দিয়ে। তারপরে যাই এরপর থেকে প্রায় কিছু ছাত্র যারা দুর্বল, যারা ভয়ভীত কাজ করে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, সত্যি কথা এই ধরনের হিন্দুদের কথাগুলো অনেক সময় বলে যারা ফাঁসি বা বিষ বা আত্মহত্যা করে মারা যায় তারা এরকম তাদের আত্মাগুলো এভাবে মানুষকে ডিস্টার্ব করে, মানুষের ক্ষতি করতে চেষ্টা করে। বরিশাল নদী, মেঘনার চর, সুন্দরবনের গহীন এলাকা সব জায়গাতে আছে অজানা ভয়। সুন্দরবনের কাঠুরে বলে রাতে কেউ বাঁশি বাজায়। সে বাঁশির শব্দ অনুসরণ করলে আর ফেরা যায় না। এক কাঠুরে জানিয়েছেন সে দেখছে গাছের ডালে বসে থাকা মানুষের মতো কিছু আবয় যাদের চোখ উজ্জ্বল করে। বরিশালের একজন কাঠুরে বলেছে সুন্দরবনে গৃহিণী সেখানে প্রায় সময় বাঁশি বাজায়, প্রায় সময় অনেক কিছু হয়। কিন্তু তারা যখন রাত জেগে দেখে তখন আর কিছুই দেখা যায় না। এ হচ্ছে অবস্থা। এইসব ঘটনাগুলো শুনতে মনে হয় আমরা যাকে বাস্তব বলি তার বাহিরের জগৎটাও আছে। বাংলাদেশে এমন অসংখ্য জায়গা আছে যেখানে দিনের আলোয় কিছুই বোঝা যায় না। কিন্তু রাত নামলে সেই জায়গাগুলো নিজের আসল চেহারা দেখায়। আমরা হয়তো বিশ্বাস করতে চাই না। কিন্তু যারা দেখছে, যারা শুনেছে, তারা জানে কিছু, কিছু রহস্য ব্যাখ্যা নেই। হয়তো এই মুহূর্তে আপনি যখন এই গল্পটা শুনছেন, তখনই আপনার ঘরের কোণায় জমে থাকা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে আপনার দিকে তাকিয়ে। এটা সত্য কথা। যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে না, তারা বিশ্বাস করবে না। যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তারাই বিশ্বাস করতে পারবে। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। ঠিক আছে? এটা কাদের সাথে ঘটবে তারাই জানে। এই ঘটনাগুলো কোনো সিনেমা নয়। আমরা বেশিরভাগই মনে করে থাকি এগুলো সিনেমা। এগুলো সবই অভিজ্ঞতা। যাদের সাথে এই ঘটনা ঘটেছে বাংলাদেশেই এগুলো ঘটেছে। ঠিক আছে? আর যারা বহির্বিশ্বে থাকে, বিদেশে থাকে, দেখবেন অ্যামাজন জঙ্গলে বা ইউরোপ কান্ট্রি গুলোতে যেখানে গাছ-গোছোয়া হিন্দুদের বা খ্রিস্টানদের শ্মশানঘাটগুলো আছে এখানেও এভেইলেবল হচ্ছে। কিন্তু আমরা বাঙালিরা তাদের ভাষা না বুঝার কারণে আমরা শুনতে পাই না। কিন্তু এগুলো বাস্তবে আছে। হুম? আমাদের মতোই সাধারণ মানুষের জীবনে ঘটেছে অনেক এসব কথা। কাউকে বললেও কেউ বিশ্বাস করতে চায় না। কারণ বললে মানুষ হাসে, অবিশ্বাস করে। কিন্তু যারা একেবারে নিজের চোখে দেখছে, কানে শুনেছে তারাই জানে কিছু বাস্তব ঘটনা। এগুলো ঠিক সেই রকম। গভীর রাতে নিস্তব্ধতা যখন চারপাশে হঠাৎ অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়।
তখনই এই ঘটনাগুলো মনে পড়ে যায়। ১ম ঘটনা ঘটেছিল নরসিংদী এক গ্রামে। যেখানে সন্ধ্যার পর কেউ পুকুর পাড়ে যেতে চায় না। গ্রামের সেই পুকুরটা দিনের একদম সাধারণ, কিন্তু রাত নামলে পানির উপর হালকা কুয়াশা ভেসে ওঠে। গ্রামের এক যুবক এক রাতে সাহস করে সেখানে যায়। সে দেখে পানির মধ্যে কেউ যেন বসে আছে, চুল দিয়ে মুখ ঢাকা। সে ডাক দিতেই সে অভয় ধীরে ধীরে মাথা তোলে, কিন্তু মুখ দেখা যায় না। হঠাৎ চারপাশে এমন ঠান্ডা বাতাস বইতে শুরু করে যে শরীরে জমে যায়। যুবক দৌড়ে পালিয়ে আসে। পরের দিন জানা যায় ওই পুকুরে বহু বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল। নরসিংদীতে এই ঘটনাটি ঘটেছে। এক যুবক রাতের অন্ধকারে বাহির হয়েছে। একটা পুকুর ধারে গিয়েছিল। পুকুর ধারে যাওয়ার পরে সে দেখতে পায় একটা মহিলা পানির উপরে বসে আছে, চুল হাত পা ছেড়ে দিয়ে চুলে পুরাটা ঢাকা। তাকে ডাক দিয়েছে। সে ভয়ংকরভাবে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চেহারাটা ভালোমতো বোঝা যায় না, এবং কি আশেপাশে এমন ঠান্ডা বাতাস শুরু হয়েছে, তার শরীরে গুলো বরফের মতো জমে যাচ্ছে। তাই পরে সে দৌড় দিয়ে চলে গেছে। পরের দিন ওই যুবক জানতে পায় যে ওই পুকুরের ভিতরে লাফ দিয়ে একজন মহিলা সুইসাইড করেছে। এরপর থেকে এই ঘটনাগুলো ঘটেছে। দেখুন, ভৌতিক গল্পগুলো এগুলো একদম গল্প না, এটি বাস্তব ভিত্তিক। যারা দের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারাই বুঝতে পারবে। ঠিক আছে? এগুলো সবাই বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমরা যে এপিসোড গুলো বলতেছি এগুলো বাস্তব। এরপরের ঘটনা, ঢাকার এক পুরানো সরকারি হাসপাতাল ঘিরে। হাসপাতালটা এখনো চালু, কিন্তু রাত গভীর হলে কিছু ওয়ার্ড একদম ফাঁকা হয়ে যায়। এক নার্স নাইট ডিউটি থাকাকালীন প্রায় দেখতেন এক বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে করিডোরে যায়। তিনি ভেবেছিলেন রোগী, কিন্তু এক রাতে বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমার বেডটা কোথায়? নার্স তাকিয়ে দেখেন বৃদ্ধর পা মাটিতে ছুঁইছে না। পরের দিন খোঁজ নিতে জানা যায় সেই ওয়ার্ডে বহু বছর আগে আগুন লেগে কয়েকজন রোগী মারা গিয়েছিলেন। চিন্তা করছেন? ঢাকার যেকোনো একটা সরকারি হাসপাতালে ডিউটি অবস্থায় একজন নার্স এই কথাটি বলেছে কিছুদিন আগে তার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো অনেকগুলো ওয়ার্ড এমনও ওই সময় হসপিটালে ফাঁকা থাকে। ওই সিস্টার ওই ওয়ার্ডে যাইতো প্রায় সময় রাতে কোনো একটা কাজে। তো সে প্রায় সময় মানুষের হাঁটার শব্দ পাইত। একদিন হঠাৎ করে আ আস সে দেখতে পায় এক বৃদ্ধ মহিলা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো সে মনে করছিল পেশেন্ট অথবা কোনো কিছু। পরে লাস্টে সে কি করেছে, তার সামনে একদম হঠাৎ করে এসে দাঁড়িয়ে বলছে, কিন্তু পা গুলো মাটির সাথে লাগানো না। পা গুলো উঁচা। তো ওই নার্স বল নার্সকে বলতেছে যে, "আমার বেডটা কোথায়?" নার্সে ওর অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেছে। পরের দিন বলছে, "এ ওয়ার্ডে আগুন লেগে অনেক ওখানে মহিলা ওয়ার্ড ছিল, মহিলা মারা গেছে।" এরপর থেকে নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। মুন্সিগঞ্জের এক লঞ্চঘাটে মাঝিরা বলে, গভীর রাতে লঞ্চ বিহারে কেউ একজন সবসময় উঠে আসে, কিন্তু নামার সময় আর কাউকে দেখা যায় না। মানে, মাঝি জানিয়েছিলেন সে এক রাতে লঞ্চে একজন লোককে উঠতে দেখে। ভেজা কাপড়, চোখে অদ্ভুত শূন্যতা। লোকটা সারাটা পথ চুপ করে ছিল। ঘাটে পৌঁছায় মাঝি ভাড়া চাইলে লোকটা তাকিয়ে হেসে বললে, আমি তো অনেক আগেই মরে গেছি। কথা শেষ হতেই সে মিলিয়ে যায়। সে মাঝি আর কখনো রাতে লঞ্চ চালায়নি। মানে, মুন্সিগঞ্জে একজন মাঝি ছিল, সে রাতের বেলা লঞ্চ চালাইতো। তো প্রায় সময় একটা ল মানে ভূতের মতো সে উঠতো, ভিজা কাপড়ে উঠে বসে থাকতো চুপচাপ, কারো সাথে কথা বলতো না। সে আবার লঞ্চ বিড়ালে নেমে যেত।
তো তার কাছে একদিন হঠাৎ করে ভাড়া চাওয়ার পরে সে বলতেছে, "আমি তো অনেক আগেই মারা গিয়েছি।" পরে আস্তে, আস্তে সে মিশে গেছে বাতাসের সাথে। রংপুরে এক প্রত্যন্ত এলাকায় একটি পরিত্যক্ত সিনেমা হল আছে। দিনের বেলায় ভাঙা দেওয়াল আর ভেতরে ধুলো ছাড়া কিছুই নেই। কিন্তু রাত হলে ভিতর থেকে গান বাজনার শব্দ শোনা যায়। কয়েকজন কিশোর এক রাতে ঢুকে পড়ে। তারা দেখে হল ভর্তি মানুষ বসে আছে। সবাই পর্দার দিকে তাকিয়ে পর্দায় কিছুই নেই, শুধু আলো। একজন কিশোর কথা বলতে গেলে হঠাৎ সবাই একসাথে ঘুরে তাকায়, কিন্তু কারো চোখ নেই। পরের দিন সকালে কিশোরদের একজনকে হলের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়। রংপুরে একটা সিনেমা হল আছিল পরিত্যক্ত অবস্থায়, সেইখানে ধুলো বালু ছাড়া আর কিছুই নেই। তো প্রায় সময় কিছু যুবকরা শুনতে পায় যে গানের শব্দ। তারা ঢুকে পড়ে, ঢোকার পরে দেখতেছে সেখানে লাইট এবং কি অনেক লোক। তারা বসে, বসে সিনেমা দেখতেছে। সেখানে ওই সিনেমার পর্দাতে শুধু লাইট ছাড়া কিছুই নেই। পরের দিন সকালে এক যুবক ওখানে পড়ে আছে অচেতন অবস্থায়। পরে লাস্টে ওকে এনে জিজ্ঞেস করলো এই ঘটনা, সে বর্ণনা দিল যে তাদের চেহারা, চোখ ঠিকমতো দেখা যায় না। ময়মনসিংহের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া কাঁচা রাস্তায় ট্রাক ড্রাইভার পায় এক নারীর দেখা পায়। নারীটি সবসময় রাতের বেলায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। এক ড্রাইভার থামলে নারীটি উঠে বসে, কিন্তু গাড়ি চলতে শুরু করতেই সেই জিজ্ঞেস করে, "আমার মাথাটা কোথায়?" তাকিয়ে দেখা যায় তার মাথা নেই। ড্রাইভার জ্ঞান হারায়। পরে শোনা যায় ওই জায়গায় এক নারীর শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছিল। বাবারে! ময়মনসিংহের এই ঘটনাটা, মানে এক ড্রাইভার প্রতিদিন ড্রাইভ করতো, রাতের বেলা যাচ্ছিল, তার ট্রাকের সামনে দাঁড়িয়েছিল এবং ট্রাকের ভিতরে উঠে বসছিল। সে চালাচ্ছে, চালানো অবস্থায় ওই মহিলাটি বলতেছে যে, "আমার মাথা কোথায়?" ড্রাইভার অচেতন হয়ে পড়ে গেল। পরে শুনতে পেল যে এইখানে একজন মহিলাকে শিরশ্ছেদ করা হয়েছে। গ্রামের মাদ্রাসা, পুরনো স্কুল, ভাঙা বাড়ি, যেসব এক জায়গায় রাত হলে বাচ্চাদের পড়ার শব্দ শোনা যায়। কুমিল্লায় এক মাদ্রাসার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি জানা যায় সে গভীর রাতের ভেতর থেকে কোরআন পড়া আওয়াজ শুনছিল, কিন্তু ভেতরে ঢুকে দেখে পুরো মাদ্রাসা তালাবদ্ধ। শব্দটা তখনই থামেনি। সুন্দর কিন্তু ভয়ংকর, মানে কুমিল্লার ঘটনা। মাদ্রাসাটা তালাবদ্ধ ছিল। কোনো ওইখানে কেউ থাকে না। কিন্তু প্রায় সময় ওখান থেকে কোরআন তেলাওয়াত শোনা যেত। কিন্তু যখন ওই মাদ্রাসারা ঢুকে দেখে যে তালাবদ্ধ, তাহলে কোত্থেকে সাউন্ডটা আসে? চিন্তা করে। সুন্দরবনের গল্প সবচেয়ে ভয়ংকর। বন জাবিরির বলেন, রাতের কেউ নাম ধরে ডাকে। সেই ডাকে সাড়া দিলে আর ফেরা যায় না। একজন বনকর্মী জানিয়েছেন, সে গাছের ডালে বসে থাকা মানুষের মতো ছায়া দেখছে, যার একসাথে হেসে উঠেছিল। এই গল্পে এইসব গল্পের শেষে একটা কথা থেকে যায়, আমরা হয়তো নিজেদের সভ্য ভাবি, আধুনিক যুগে ভাবি, কিন্তু অন্ধকার নামলেই আমরা সবাই একরকম অসহায়। বাংলাদেশে এমন অসংখ্য জায়গা আছে যেখানে দিনের আলো কিছুই বোঝা যায় না, কিন্তু রাত নামলেই সেই জায়গাগুলো তাদের আসল চেহারা দেখায়। আর হয়তো এই মুহূর্তে আপনি যখন একা এই গল্পগুলো শুনছেন, আপনার ঘরের দরজার পাশে কেউ ভয়ংকরভাবে দাঁড়িয়ে আছে, আপনি টের পাচ্ছেন না। যখন আপনি দুর্বল হয়ে যাবেন, আপনাকে ধরে বসবে। দেখুন, এই হচ্ছে অবস্থা। আপনি যখন এই ধরনের কাজগুলো কাদের সাথে হয়?
যারা অপবিত্র, যারা ভয়ভীত পায়, তারা এই ধরনের গুলো বিশ্বাস করে, তাদের সাথে এই ধরনের ঘটনাগুলোই ঘটে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা অনেকে আছি এই ধরনের ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই। বিশ্বাস করতে হয়। আপনি যদি সবাইকে এক মনে করেন, তা হয় না। ঠিক আছে? সবাইকে এক মনে করা যাবে না। যদি সবাইকে এক মনে করেন, তাহলে এটা হইছে আপনি বোকার সাগরে বাস করেন। ঠিক আছে? এইগুলোই হচ্ছে মানুষের সাথে ঘটে গেছে এই ধরনের কাহিনীগুলো। হুম, এগুলো কোনো কৌতূহল না। এটাই হচ্ছে বাস্তবতা। হুম, এই গল্পগুলো যতই বলা হোক শেষ হয় না। কারণ বাংলাদেশের মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে ভয় থেমে থাকে না। জানে না, যেমন ফরিদপুরে এক পুরানো রেল লাইন যেটা বহু বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। দিনের বেলায় সেখানে কেবল জং ধরা রেল আর ঘাস দেখা যায়। কিন্তু রাত হলেই নাকি ট্রেন চলে। স্থানীয়রা বলে গভীর রাতে হঠাৎ শীষের শব্দ শোনা যায়। তারপর মাটিতে কম্পন। এক যুবক কৌতূহলবশত এক রাতে সেইখানে দাঁড়িয়েছিল। সে স্পষ্ট দেখে অন্ধকারের ভিতর থেকে একটি ট্রেন এগিয়ে আসছে। কিন্তু ট্রেনের ভিতরে আলো নেই, জানালা নেই, কোনো মুখ নেই। ট্রেনটা তার সামনে দিয়ে চলে যায়। অথচ রেল লাইনের কোনো দাগ পড়ে না। পরের দিন সে যুবকের চুল আচমকা পেকে যায় আর সে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। চিন্তা করেন, ফরিদপুরের ঘটনা, সেই পরিত্যক্ত রেল লাইনটি পড়েই আছে। জং ধরে আছে, ঘাস উঠে আছে। কিন্তু ওই যুবকটা বলেছে যে, "যখন আমি দেখতে পাই একটা রেল লাইন আসতেছে, রেল লাইনে কোনো আলো নেই, জানালাও নেই, মানুষ নেই। কিন্তু সে চলে যাচ্ছে।" পরের দিন ওই ছেলেটির চুল সব পেকে গেছে। প্রায় তার কথা বলা বন্ধ হয়ে গেছে। দেখুন, এরা মানুষের কিভাবে ক্ষতি করে বেড়ায়। এর পরে ঘটনা পাবনার এক মানসিক হাসপাতালে। আশপাশে হাসপাতালটা বহু পুরানো আর সেখানকার নাইট গার্ডরা বেশিদিন চাকরি করে না। একজন গার্ড জানিয়েছিলেন সে রাতে ৩টার দিকে দেখেছে হাসপাতালের ভেতরের উঠানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। সবাই সাদা পোশাকে, মাথা নিচু করে। সে ডাক দিতে সবাই একসাথে মাথা তোলে। আর তখনই সে বুঝতে পারে এগুলো মানুষের চোখ নয়। পরের দিন সেই গার্ড আর কাজে ফেরেনি। চিন্তা করেন, পাবনাতে এই ঘটনা। মানে হাসপাতালগুলোতে এমনও কিছু ওয়ার্ড আছে সেগুলো পরিত্যক্ত পড়ে থাকে, কোনো পেশেন্ট থাকে না। কারণ ঢাকা মেডিকেল কলেজও এত যানজট, কিন্তু কিছু পরিত্যক্ত ভবন আছে পড়ে থাকে। তো সে নাইট গার্ড দেখছে যে সাদা কাপড় পরা অনেকগুলো লোক ওইখানে। পরের দিন সে নাইট গার্ড আর আসে নাই। এখানে যত ধরনের নাইট গার্ড আনে, মানে নিরাপত্তা কর্মী আনে, তারা বেশিদিন চাকরি করে না। কেনই করে না আমি বুঝতে পারলাম না। এই হচ্ছে ঘটনা পাবনার। হুম। কক্সবাজার কক্সবাজার সমুদ্র নিয়েও আছে ভয়ঙ্কর গল্প। পর্যটকরা দিনে যা দেখে রাতে সেটা আর থাকে না। এক এক জেলে জানিয়েছেন গভীর রাতে সমুদ্রের ভেতর থেকে নারীর গান ভেসে আসে। সেই গানটা এতটাই মধুর মধুর যে নৌকা নিজে নিজেই সেদিকে এগিয়ে যায়। এক রাতে সে দেখে পানির উপর ভাসছে অনেক চুল আর তার মাঝখানে সাদা মুখ। সে কোনো রকমে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতেই শুরু করে। গান থেমে যায়, কিন্তু সে জেলে আজও সমুদ্রের দিকে তাকিয়ে ভয় পায়। মানে চিন্তা করছেন? সমুদ্র সৈকত কক্সবাজারে ওইখানে নাকি
মানি সে রাতের বেলা মাছ ধরতো। গানের শব্দ পেত এবং কি গানের শব্দ শুনে ওই নৌকা নাকি ওইদিকে চলে যেত। তো সে বুঝতে পারছে যে এখানে কোন ধরনের ঘটনা ঘটবে। সে আল্লাহর নাম নিতে, নিতে নাকি আস্তে, আস্তে গান বন্ধ হয়ে যায়। এরপর থেকে সে সমুদ্রের দিকে তাকালে তার ভয় লাগে। বগুড়া এক পুরনো জমিদার বাড়ির কথা গ্রামবাসীরা খুব নিচু গলায় বলে, বাড়িটা এখনো পরিত্যক্ত। একদল ইউটিউবার সেখানে রাত কাটাতে গিয়েছিলেন। ক্যামেরায় তারা দেখতে পায় পিছনের ঘরে একজন বসে আছে মাথা নিচু করে। দরজা খুলতেই দেখা যায় ঘর ফাঁকা, কিন্তু ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় ওই অবয়টা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর তার মুখটা মানুষের মতোই নয়। কি ভয়ঙ্কর! অনেক বগুড়ায় এটার নাম করা। অনেক ইউটিউবাররা বিশ্বাস করে না, তারা ওই পরিত্যক্ত ঘরের ভিতরে থাকতে গিয়েছিল, ক্যামেরা অন করে তারা ওইখানে আছে এবং কি ওই ঘরের ভিতরে ক্যামেরার ভিতরে দেখতে পায় একজন ভয়ঙ্কর এক অবলয় মানে ভূত। তারা এটা দেখার পরে বুঝতে পেরেছে যে যেকোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তারপর তারা বুঝতে পারছে যে এখানে নিশ্চয়ই কোনো কিছু হইতেছে। নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে। তারপর আর কি হইল? ইউটিউবাররা ক্যামেরাটাতে কিন্তু মুখটা দেখা যায় না। পরে তারা আস্তে, আস্তে তারা একটু চিন্তা করছে, না এটাই বাস্তব ভিত্তিক, এখানে কোনো কিছু ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের সাথে। তারা ওখান থেকে চলে আসছে। নোয়াখালীর এক গ্রামের একটি রাস্তা আছে যাকে সবাই বলে ফেরত না আসার পথ। যারা গভীর রাতে এই পথ দিয়ে যায় তারা নাকি নিজের বাড়ির দরজায় পৌঁছাতে পারে না। এক ব্যক্তি সারা রাত হাঁটার পর দেখে সে আবার সেই রাস্তাতে ফিরে এসেছে। চারপাশে একই গাছ, একই বাঁক। হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, এখনো বুঝোনি? সে দৌড়ে পালায়। ভোরে তাকে গ্রামের বাইরে পাওয়া যায়, অচেতন অবস্থায়। নোয়াখালীর ঘটনা আমাগো এলাকার। যে রাস্তা দিয়ে গেলে নাকি আর ওই বাড়িতে ফিরা হয় না। একই রাস্তা, একই গাছ, একই কিন্তু পিছন থেকে বলে যে বুঝোস না কিছু, কিছু বুঝোস না, তখন সে ভয়ে দৌড়িয়ে পালায়। পরে সকালবেলা দেখায় সে গ্রামের বাহিরে অচেতন অবস্থায় পড়ে থাকে। দেখুন এরা মানুষের কিভাবে ক্ষতি করে বেড়ায়। দিনাজপুরে এক পুরানো স্কুলে রাতে হলে ঘণ্টা বাজে, কিন্তু কেউ নেই। তবুও ক্লাস শুরুর মতো শব্দ হয়। এক শিক্ষক এক রাতে সাহস করে ভেতরে ঢুকেছিলেন। তিনি শুনতে পান বাচ্চাদের কোরাসে পড়ার শব্দ। দরজা খুলতে সব চুপ। বোর্ডে সাদা চক দিয়ে লেখা ছিল তার নিজের নাম। চিন্তা করেন, দিনাজপুরে। মানে অনেকে বলতো যে এই স্কুলে রাতের বেলা মনে হয় টিচাররা পড়াশোনা করায়, এই জন্য হয়তো বা তারা এই ধরনের ইয়াগুলো করে থাকে, কিন্তু তার ইয়াটা অন্য রকমের ছিল। তো অনেকে মনে করছে যে এই ধরনের ঘটনাগুলো সবার সাথে হয়ে থাকে। তো মনে করে এখানে ছাত্ররা গরুকে রাত্রে বেলা টিচাররা পড়ায়। তো টিচারদেরকে বলছে, অনেকে গ্রাম অঞ্চলে মানুষে বলছে যে আপনারা মনে হয় রাতের বেলা বাচ্চাদেরকে পড়ান। কইছে না, এরকম সিস্টেম আমাদের নাই। তো অনেকে এরকম বলাবলির পরে একজন সাহস করে এক টিচার বলছে, ঠিক আছে তাহলে আমি আজকে দেখব। সে যখন বাইরে থেকে দেখতেছে, হ্যাঁ সত্য ঘটনা, কি পড়াচ্ছে। স্কুল কলেজে দেয়, দেখে কেউ নেই, কিন্তু বোর্ডে তার নাম লেখা আছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এই গল্পগুলো বলতে বলতে একটা বিষয় পরিষ্কার হয়, ভয় সবসময় চিৎকার করে আসে না। কখনো কখনো ভয় আসে ফিসফিস করে, পরিচিত কণ্ঠে।
আপনার নাম ধরে ডেকে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে রাত নামলে সবসময় থেমে যায় বাস্তব আর বাস্তব। অপরের ভিতরে ঢুকে পড়ে। আর আপনি যদি একা হন, যদি চারপাশে খুব শান্ত লাগে তাহলে মনে রাখবেন এই নীরবতা সবচেয়ে ভয়ংকর। হয়তো ঠিক এই মুহূর্তে আপনি যখন এই স্ক্রিপ্টটি শুনছেন বা পড়েছেন, তখন আপনার ঘরের বাতাস ভারী হয়ে যাবে। শব্দ একটু স্পষ্ট শোনা যাচ্ছে। দরজাও আশপাশে কেউ হাঁটছে কিনা, জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে কিনা একেবারে খেয়াল করে একটু দেখবেন। কারণ এই গল্পগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা কখনো একা নই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "তোমরা কখনো একা রাত্রে চলাফেরা করবা না। তোমরা কখনো একা, একা ঘুমাবা না, একা, একা কোথাও রাতের অন্ধকারে যাবা না। যদি আপনার সাথে ২-১ জন ব্যক্তি থাকে তাহলে এরা কখনো আপনাকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে? এরা কখনো আপনাকে অ্যাটাক করতে পারবে না। আর যদি আপনি একা, একা শাহিংসার মতো মনে করেন যে আমি সবই পারবো, এটা আপনার জীবনে সবচেয়ে ভয়ংকর একটা দিক হয়ে যাবে। এই কাজটা কখনো করতে যাবেন না। একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি আমাদের মুসলমান নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর দোয়াগুলো, পবিত্র নাম, আল্লাহর পবিত্র কালাম আছে, কোরআন মাজিদ, হাদিসে অনেকগুলো দোয়া দুরুদ আছে। এগুলো যদি আমরা কন্টিনিউ পড়ি, যদি একও চলাফেরা করি, এই জিন, ভূত এগুলা জীবনও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। জীবনও আপনার কিছু করতে পারবে না এরা। এটা সত্য ঘটনা। হুম? এটাই হচ্ছে বাস্তব ভিত্তিক। আপনার ক্ষতি কেউই করতে পারবে না। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহকে এবং কি মনে রাখবেন এরা আপনাদের জীবনেও কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, না। কারণ হুম, জীবনও পারবে না। একটা কথা মনে রাখতে হবে। তো আমরা যারা এই ধরনের কাজগুলো করে থাকি বা করে থাকি, আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে আমরাই জানি। এই ধরনের ঘটনাগুলোর জন্য কিভাবে কি হয়, কিভাবে কি না হয়, এটা সবচেয়ে বড় কথা। তো আমরা যারা এই কাজগুলো করব অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে, যেটা বাস্তব ভিত্তিক ঘটনা সেগুলো যেন বাস্তবের সাথে মিল থাকে। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা এমন কোনো কথা আপনাদেরকে বলি না যেটা সাংঘর্ষিক বা অমিল পাওয়া যায়। তো এ ধরনের কথাগুলো আমরা কখনো আপনাদেরকে বলতে চাই না। দেখুন, বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটে থাকে হচ্ছে যারা রাতে ভয়ংকরভাবে চলাফেরা করে, ভয়ংকরভাবে বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটে থাকে জেলেদের সাথে। জেলেদের সাথে এই ঘটনাগুলো ঘটে। জেলেরাই বেশিরভাগই বিপদে পড়ে। আমি অনেকদিন ধরে এনালাইসিস করে দেখেছি। এই ঘটনাগুলো যাদের সাথে হয়, এই জেলেদের সাথে হয়। আর যারা অপবিত্র থাকে তাদের সাথে হয়। বেশিরভাগ আমাদের মা-বোনদেরকে অ্যাটাক গুলো করে থাকে। এই অ্যাটাক গুলো যখন আমাদের মা-বোনদেরকে করে, আমার মা-বোনেরা তখন বুঝতে পারে যে এই ঘটনাগুলো তাদের সাথে কিভাবে হচ্ছে। আশা করি আমরা মুসলমান নিয়ম অনুযায়ী যদি, রীতি অনুযায়ী যদি আমরা পাক পবিত্র হয়ে থাকি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, কিছু দোয়া দুরুদ আছে যেগুলো পড়লে আমাদের মুসলমানদেরকে কোনোদিনও কোনো জিন ভূত অ্যাটাক করতে পারবে না। কোনো ভয়ানক প্রাণী, ভয়ানক কোনো
বাতাস, ভয়ানক কোনো বিপদ-আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এবং কি এই দোয়াগুলো পড়ার কারণে ওই ভয়ংকর আত্মা যারা আছে তারা কখনোই ক্ষতি করতে পারবে না। বরঞ্চ তারা ভয় পেয়ে তারা পালিয়ে যাবে। দর্শক, এই ভিডিওটা আমি করেছি শুধু একমাত্র শিক্ষণীয় এবং কি বাস্তব এই ঘটনাগুলো ঘটেছেন আপনারা এর থেকে পরিত্রাণ কিভাবে পাবেন? যদি পেতে চান অবশ্যই আপনাদের একটাই করণীয় হচ্ছে আপনারা আ পাক পবিত্র থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ আপনারা সেফ থাকতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, সবাইকে বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের থেকে আপনারা কিছুটা শিক্ষা নিবেন। হ্যাঁ? এটাই বলতে চাচ্ছি। শিক্ষা নিয়ে আপনারা অভিজ্ঞতা নিয়ে আপনাদের জীবনটাকে সুন্দরভাবে সুসময় করে আপনারা তুলবেন উজ্জ্বল নক্ষত্রভাবে। ভিডিওটি যদি সত্যিকারে ভালো লাগে আমার লাইক করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন বেশি, বেশি করে। আর আপনাদের জন্য নতুন আমি এই এপিসোড গুলো নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।